নমস্কার, আমি প্রফেসর প্রণব কুমার বিশ্বাস, গাইনিকোলজিস্ট অ্যান্ড অবস্টেট্রিশিয়ান, বারাকপুরের RSV হেলথ কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই হেলথ কেয়ার বিশেষভাবে মেয়েদের গাইনোকোলজিক্যাল এবং অবস্টেট্রিক সমস্ত রকম চিকিৎসা পদ্ধতি, তাদের ডায়াগনস্টিক ফ্যাসিলিটি এবং উন্নত মানের চিকিৎসা এই সেন্টারে দেওয়া হয়। আজকে আমি আপনাদের সাথে কয়েকটা কথাবার্তা শেয়ার করতে চাই, বিশেষ করে আমাদের দেশের মায়েদের মৃত্যু হার নিয়ে। আমি যখন পড়াশুনো করতাম 1985-এ MBBS-এ ঢুকেছিলাম, তখন ইন্ডিয়াতে মাতৃমৃত্যু হার ছিল 585 জন 1 লক্ষ বাচ্চা হয়েছে এরকম মায়েদের মধ্যে, 585। খুব আনন্দের সঙ্গে আমরা জানাচ্ছি সেক্ষেত্রে সেইখান থেকে আমরা আজকে চলে এসেছি 97। সারা ভারতের তুলনায় পশ্চিমবঙ্গ সব সময় মাতৃমৃত্যু হার কম ছিল, কিন্তু চিন্তার বিষয় লাস্ট 5-6 বছর ধরে দেখা গেছে সর্বভারতীয় গড় যেখানে 97, আমাদের এখানে একটু হলেও বেশি হয়ে গেছে 102। তার মানে আমরা একটু পিছিয়ে পড়ছি। এই পিছিয়ে পড়ছি কেন ভাবতে গেলে দেখা যায় যে অ্যান্টিনেটাল যে আমাদের চিকিৎসা পদ্ধতি, গর্ভাবস্থায় যে চিকিৎসা রেগুলারলি দেখা হয়, WHO যে আমাদের স্টাডি আমাদের যেভাবে আমাদের ব্যবস্থা করেছিল যে মিনিমাম 4টি সরকারি জায়গায় দেখাতে হবে, 4টি ভিজিট। দেখা গেছে এই 4টি ভিজিট কিন্তু সঠিকভাবে সবাইকে, সব হাই রিস্ক মাদারদের চিকিৎসা করাতে পারছি না বা ধরতে পারছি না। তার মানে যে কোনো মায়েদের যে সমস্যা, একটা গর্ভাবস্থায় যে সমস্যা আমাদের দেশে প্রধান কারণ মাতৃমৃত্যুর জন্য, তার প্রধান কারণ একটা হচ্ছে ব্লিডিং বা হেমারেজ, রক্তপাত। এই রক্তপাত অ্যান্টিনেটাল গর্ভাবস্থায় হতে পারে, অথবা প্রসবকালীন ডেলিভারির সময় হতে পারে, এবং প্রসবের পরে তার পোস্টপার্টাম হেমারেজ এটাও হতে পারে। এই রক্তাল্পতা আমাদের দেশে একটা বিশেষ বড় কারণ, এবং যে মায়েদের রক্তাল্পতা বা অ্যানিমিয়া আছে তাদের যদি প্রসবের সময় ব্লিডিং বেশি হয় তো তাদের রিস্ক অবশ্যই বেশি হবে। তাহলে আমাদেরকে এই যে অ্যান্টিনেটাল ক্লিনিক, যে সময় মায়েরা দেখাতে আসছেন সরকারি জায়গায় বা বেসরকারি জায়গায়, সেখানকার উপযুক্ত চিকিৎসা যে পদ্ধতিগুলো মায়েদের হাই রিস্কটাকে ডায়াগনোসিস করতে পারবে সেগুলো ধরার ব্যবস্থা থাকতে হবে, এবং সঠিকভাবে সেটা ধরার মতো আমাদের যে ডাক্তার সেগুলোও থাকতে হবে। সঠিক অ্যান্টিনেটাল চিকিৎসা কিন্তু আমাদের দেখা গেছে দেশে এখনো অপ্রতুল। সেক্ষেত্রে কিভাবে আমাদের এই মায়ের মৃত্যু হেমারেজ থেকে কমাতে পারি? তাছাড়াও অন্য কারণগুলোর মধ্যে এখন সব থেকে বড় কারণ হাইপারটেনশন ইন প্রেগনেন্সি, হাইপারটেনশন, তার থেকে প্রিএক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়া। এটা একটা বিরাট বড় কারণ। এই দুটো কারণ, এবং তার পরবর্তীতে আরো অনেক কিছু কারণ আছে, সেগুলো তো আমরা সবাই জানি। কিন্তু আসল কারণ যেটার মধ্যে যদি আপনি বলেন 50% of maternal death are due to these two causes. One is anemia, another is followed by hemorrhage, another is hypertension in pregnancy. আরো একটা কারণ অবশ্যই যে প্রথম যেটা প্রসব সেটা সিজারে যাচ্ছে, ফার্স্ট টাইম সিজারিয়ান সেকশন হাই রেট is another cause, definitely. তাহলে আমাদের যেটা প্রথম চিকিৎসা পদ্ধতির মধ্যে যেটা আছে, মা যখন আমাদের কাছে আসছে তাদেরকে সঠিকভাবে চিকিৎসা করার একটা ব্যবস্থা করতে হবে। আমাদের আগে ছিল যে ডেলিভারি হওয়ার আগে অবধি মা যতবারই আসুক না কেন, তার রক্ত যে পরীক্ষা সেগুলোর একবার করলেই যথেষ্ট, এরকম একটা আমাদের দেশে ধারণা ছিল। কিন্তু সত্যি কথা বলতে কি, যে মা তার বাচ্চা এলো, তার বাচ্চার কিন্তু সমস্ত আয়রন,
তার সমস্ত প্রোটিন, তার সমস্ত বাচ্চা হওয়ার সমস্ত রসদ কিন্তু সে মায়ের কাছ থেকেই নেয়। তার মানে বাচ্চা যত বড় হবে তত মায়ের কাছ থেকে তার চাহিদা বাড়বে এবং মায়ের সেই চাহিদাগুলোকে পূরণ করতে হবে। এর মধ্যে প্রধান হচ্ছে আয়রন। আয়রন চাহিদা একটা যে মেয়ের গর্ভাবস্থা নয়, নন প্রেগন্যান্ট মাদারের যতটা থাকে 1 to 2 মিলিগ্রাম পার ডে, সেটা কিন্তু 6 থেকে 7 গুণ হয়ে যায় সেকেন্ড হাফ অফ প্রেগনেন্সি মানে 20 উইক্সের পরে। তার মানে ওই সময় সঠিকভাবে আয়রন আমাদের তাদেরকে সাপ্লিমেন্ট করতে হবেই। মায়ের যদি হিমোগ্লোবিন নর্মালও থাকে তখনও কিন্তু তার এই সাপ্লিমেন্টেশন দরকার। কেননা আমাদের যে খাবার, ইন্ডিয়ান যে আমাদের ডায়েট, এই ডায়েট কখনোই এতটা পরিমাণ আয়রন প্রোটিন দিতে পারে না। সেই জন্যে সেকেন্ড হাফ অফ প্রেগনেন্সি থেকে সঠিক আয়রন দিতে হবে। সঠিক আয়রনের সাথে সাথে সঠিক পদ্ধতিতে আয়রন খাবারের কথা বলতে হবে। যেমন আয়রন খেলেই হলো না, আয়রন একটা হেভি মেটাল, এটা সাধারণত খালি পেটে খেতে হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকলে অ্যাবজর্পশন ভালো হয়। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে আয়রন আমরা যখন বলি, আমাদের হয়তো তাড়াহুড়োতে এত কথা বলার সময় থাকে না ডাক্তারবাবুদের, বা আমাদের যে আশা তাদের সেই জ্ঞানের একটু খামতি থেকে যায় যে আয়রনটা আমরা সকালবেলা খালি পেটে খেতে বলবো। এটা কিন্তু বলি না। এবং আয়রনের সাথে কখনোই অন্য কোনো ভারী খাবার খাবো না, যেমন দুধ, চা, অন্য ক্যালসিয়াম, এগুলো কিন্তু খাবো না। শুধু এই একটা পদ্ধতিতেই কিন্তু আয়রনের এফেক্টিভনেস অনেক বেড়ে যায়। এগুলো আমাদের মাথায় রাখতে হবে। এবং সমস্ত যে প্রসবকালীন যেসব মায়েরা আসছে তাদের কিন্তু অ্যান্টিনেটাল মায়েদের এই কথাটা খুব ভালোভাবে বোঝাতে হবে। আর একটা জিনিস যে খাবারের মধ্যেও কিন্তু, ডায়েটের মধ্যেও তো আয়রন থাকবে। অ্যানিমাল প্রোটিন ইজ বেটার দ্যান ভেজিটেবল প্রোটিন। আমাদের দেশে তো বেশিরভাগটাই হচ্ছে নিরামিষাশী, সেক্ষেত্রে তাদেরকে বোঝানো দরকার যে আয়রন সাপ্লিমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভীষণ দরকার। তাহলে একটা হলো আয়রন সঠিকভাবে খাওয়া এবং তার সেই আয়রনের জন্য খাওয়ার ফলে তার কোনো উন্নতি হচ্ছে কিনা সেটাও দেখার। তাহলে প্রথম যেদিন মা এলেন সেদিন একটা হিমোগ্লোবিন অবশ্যই দেখতে হবে এবং পরবর্তীতে 7 মাসের মাথায় বা 28 সপ্তাহের মাথায় অবশ্যই আর একবার হিমোগ্লোবিন এবং সমস্ত কিছু দেখতে হবে যে তার এইসব প্রবলেম হচ্ছে কিনা। কিছু কিছু রোগ যে মায়েদের, যেটা বিশেষভাবে গর্ভাবস্থায় আসে, সেগুলো সাধারণত সেকেন্ড হাফ বা 20 সপ্তাহের পরে আসে। যেমন একটা হাইপারটেনশন ইন প্রেগনেন্সি, তাহলে তাকে রেগুলার চেক আপ করতে হবে, শুধু 4টে চেক আপ করলে হবে না। কিছু কিছু মায়েদের এই হাইপারটেনশনের প্রবণতা বেশি থাকে, যেমন কারো কারো ফ্যামিলিতে থাকতে পারে, আগে মায়ের হিস্ট্রি ছিল প্রিএক্লাম্পসিয়া, অথবা এখনকার অবস্থায় সেই মা হয়তো একটু ওবেসিটি আছে, তার ফ্যামিলিতে বাবা মায়ের এই হাইপারটেনশনের হিস্ট্রি আছে, অথবা কিছু নেই, শুধুমাত্র প্রেগন্যান্সিতে যে প্লাসেন্টা বলে জিনিসটা আছে, ওই প্লাসেন্টা থেকে কিন্তু কিছু কিছু এমন কেমিক্যাল বা হরমোন বেরোয় যেগুলো সব মায়েদের কিন্তু হাইপারটেনশন করার সম্ভাবনা অনেক বাড়িয়ে দেয়। সেক্ষেত্রে 20 সপ্তাহের পরে ফ্রিকুয়েন্টলি ব্লাড প্রেশার সঠিকভাবে দেখা, এটাও একটা খুব ইম্পর্টেন্ট। এর জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে হোম মনিটরিং, যেটা করা সম্ভব। যেমন যাদের ডায়াবেটিস আছে তারা তো বাড়িতে সুগার টেস্ট করছে রেগুলার, সিবিজি করছে। তাহলে একটা বাড়িতে যদি একটা যে কোনো মেশিন দিয়ে তাদেরকে শিখিয়ে দেওয়া যায় যে এই মায়ের কিন্তু রেগুলার ব্লাড প্রেশার চেক আপ করতে হবে, সেটা কিন্তু অনেক বেশি উপকারী হবে বলে আমি মনে করি। সেজন্য হোম মনিটরিং অফ ব্লাড প্রেশার একটা খুব বড় উপায় হবে। এই হঠাৎ হঠাৎ মায়েরা যখন চলে আসে যে প্রচণ্ড প্রেশার বেড়ে গেছে, তাদের তখন খিঁচুনি বা তার আগের অবস্থা, সেই সব মায়েদের কিন্তু আগে থেকে আমরা আলাদা করতে পারি। ডায়াবেটিস আর একটা, অনেক ক্ষেত্রে ডায়াবেটিস ঠিক আমাদের ইন্ডিয়াতে তো আমরা সবাই জানি ডায়াবেটিস একটা এপিডেমিক, প্রায় সবারই আছে। সেই ডায়াবেটিস কিন্তু প্রেগনেন্সিতে আরও অনেক বেড়ে যায়। সেই জন্যে শুরুতে, প্রেগনেন্সির শুরুতে একবার ডায়াবেটিসের টেস্ট করলাম, সুগার করলাম, সেটাই কিন্তু যথেষ্ট নয়। সেই জন্য 20 থেকে 25 এই সময়ে সপ্তাহের মধ্যে, সাধারণত 24 থেকে 25 সপ্তাহের মধ্যে অবশ্যই অবশ্যই আর একটা সুগার টেস্ট করা উচিত। কিছু ক্ষেত্রে দেখা যায় যে মায়েদের লিভার ফাংশন টেস্ট একদম অ্যাবনর্মাল হয়ে গেছে, সেটা কিন্তু অ্যারাউন্ড 28 থেকে 30 সপ্তাহ ওই সময়, বিশেষ করে যাদের প্রেশার আছে তাদের তো আরও বেশি। তো সেই জন্য লিভার ফাংশন টেস্ট এবং হিমোগ্লোবিন
এই সংক্রান্ত সমস্ত রিপোর্ট কিন্তু আবার একটা রিপিট করার কথা 28 থেকে 30 সপ্তাহের মধ্যে। সোনোগ্রাফিও সেরকম, আগে শুধু বলা হতো যে 2 বা 3টে সোনোগ্রাফি করলেই হবে, কিন্তু এখন আমরা বলি সোনোগ্রাফি তো বাচ্চার কোনো ক্ষতি করে না, সেই জন্য আপনি যতটা তাড়াতাড়ি সম্ভব এবং যতবার সম্ভব আপনি যদি দেখতে পারেন, এবং আমার মতে অ্যান্টিনেটাল চেক আপ সোনোগ্রাফি ছাড়া হয় না, কেননা শুধু ক্লিনিক্যাল হাতে এবং সমস্ত কিছু তার সাথে যদি সোনোগ্রাফিটাকে আমরা একসাথে দেখি, করবোরেট করি, তাহলে কিন্তু অনেক কিছু ডায়াগনোসিস আগে হয়ে যায়। যেমন যমজ বাচ্চা বা টুইন, আগে হয়তো ডায়াগনোসিস হতো 5 মাস বা 6 মাসে গিয়ে, কিন্তু এখন আমরা যদি 2.5 মাস বা 3 মাসের মধ্যে যে আমরা এনটি স্ক্যানটা করছি তার আগে আগে কিন্তু করলে এইগুলো ধরা পড়ে। 4 বা 5 মাস মানে 20 সপ্তাহে কিন্তু আমরা অ্যানোমালি স্ক্যান করি। এখন আমরা কিন্তু আরো বলি যে হার্ট বা যাদের একটু হাই রিস্ক আছে তাদের কিন্তু বাচ্চার হার্ট বা ফিটাল ইকোকার্ডিওগ্রাফি 24 সপ্তাহে করা উচিত। আর গ্রোথ স্ক্যান তো সবসময় করা উচিত, ইন্টারভাল মানে 4 সপ্তাহ বা 6 সপ্তাহ পর পর দেখা যে গ্রোথটা ঠিক হচ্ছে কিনা। ক্লিনিক্যালি তো দেখতেই হবে, ক্লিনিক্যালি দেখার কোনো বিকল্প নেই, কিন্তু ক্লিনিক্যালি দেখার সাথে সাথে কোলাবোরেশন উইথ দ্য আল্ট্রাসোনোগ্রাফি উইল বি বেটার ইভালুয়েশনের জন্য, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখা দরকার। তবে হ্যাঁ, আমাদের কিছু কিছু ডাক্তারবাবুদের আবার ক্লিনিক্যাল যে টেস্ট তার থেকে আল্ট্রাসোনোগ্রাফির উপর অনেকটা ভরসা বেশি থাকে। আমরা আমাদের স্টুডেন্টদেরও দেখি উত্তর দেওয়ার সময় যে কত উইক, কত কিছু, বাচ্চার কী অবস্থা, আগে সোনোগ্রাফি রিপোর্ট দিয়ে শুরু করে। তো আমি বলি আল্ট্রাসোনোগ্রাফি বা ইউএসজি এর ফুল ফর্ম হওয়া উচিত উল্ট্রাসোনোগ্রাফি, মানে আগে কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি নয়, আগে ক্লিনিক্স তারপরে আল্ট্রাসোনোগ্রাফি, অ্যান্ড ক্লিনিক্যাল ফাইন্ডিংস শুড বি করবোরেটেড উইথ দ্য আল্ট্রাসোনোগ্রাফি। যেমন আইইউজিআর বা বাচ্চা ছোট হচ্ছে, সেটা বুঝতে গেলে তো ইউএসজির কোনো বিকল্প নেই। বাচ্চা তার ভেতরে হাঁপিয়ে যাচ্ছে কিনা, ভেতরে তার বাচ্চার রক্তপাত হয়েছে কিনা, আর প্রথম দিকে বাচ্চাটা বেঁচে আছে কিনা, হার্টবিট দেখা, এগুলো তো সোনোগ্রাফি ছাড়া সম্ভবই না। সেই জন্য আধুনিক পদ্ধতি বলতে গেলে আমরা যেমন আধুনিক সমস্ত কিছু মায়ের কাছে তুলে ধরবো, আধুনিক চিকিৎসা, আধুনিক পদ্ধতি, মা কিভাবে থাকবে, খাবার, ডায়েট, প্রোটিন কতটা খাবে, সমস্ত কিছু যেমন তুলে ধরবো, তার সাথে সাথে প্রতি অ্যান্টিনেটাল চেক আপে এই সমস্তগুলো মাথায় রাখতে হবে। এইগুলো কিন্তু রিপিটেডলি বা বারবার করতে হবে। বাইরের দেশে বা আমেরিকান কলেজ অফ অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজিস্ট সেই জন্য মিনিমাম 3 বার হিমোগ্লোবিন করতে বলছেন এই গর্ভাবস্থায়, তেমনি সুগার মিনিমাম 3 বার, আর কিছু কিছু ক্ষেত্রে তো আরো বেশি, যাদের এই সমস্ত অসুবিধাগুলো আরো বেশিভাবে দেখা যাচ্ছে। সেই জন্যে মাতৃমৃত্যু হার আমাদের দেশে যে এখনো বেশি, আমাদের পশ্চিমবাংলায় আনফর্চুনেটলি আমরা ন্যাশনাল অ্যাভারেজের থেকেও বেশি উঠে গেছি, তার অনেকগুলো কারণ আছে। শুধু যে এইগুলো কারণ তা নয়, এই অনেকগুলো কারণকে অ্যাড্রেস করতে গেলে, সমস্ত দিক থেকে দেখতে গেলে, যেমন সরকারি স্তরের ব্যবস্থা নিতে হবে, তেমনি প্রত্যেকটা মায়ের পারিবারিক স্তরেও কিন্তু আমাদের ব্যবস্থা নিতে হবে। আমাদের আশা যে মায়েরা, আশা স্বাস্থ্যকর্মীরা যারা রয়েছে, তাদেরকে সঠিকভাবে ব্যবহার করলে অনেক আগে থেকে হাই রিস্ক মাদারদের কিন্তু চিকিৎসা বা চিহ্নিত করা সম্ভব। এই হাই রিস্ক মাদারদের চিহ্নিত করা, তাদের সঠিকভাবে ডেলিভারি করা এবং তার ডেলিভারি পরবর্তীতে মনিটরিং করতে পারলে কিন্তু আমরা মাতৃমৃত্যু হার অবশ্যই অবশ্যই অবশ্যই, যেটা আমাদের এসডিজি 70 বা তার নিচে 2030-এ নিয়ে আসতে পারবো। এর জন্যে ডাক্তারদের তো অবশ্যই অনেকটা বড় দায়িত্ব রয়েছে। সঠিকভাবে দায়িত্ব নিয়ে এবং নিষ্ঠার সঙ্গে যদি অ্যান্টিনেটাল চেক আপ করা যায়, আমার মনে হয় এটা কিন্তু অনেকাংশে সম্ভব। অবশ্যই তার সাথে সরকারি সহযোগিতা তো থাকবেই, এবং পারিবারিক যে চিন্তাভাবনা, মানে একটা প্রেগন্যান্সি আসা, মানে সেই মায়ের একটু অনেকগুলো রিস্ক বেড়ে যাওয়া, এটা বাড়িতে কিন্তু সবাইকে বুঝতে হবে। এই পরিবারও কিন্তু অনেক সময় তাদের বাড়ির লোকজন মাকে কিন্তু এমন অবস্থায় এত দেরি করে তারা হসপিটালে নিয়ে আসে যে কিছু করার থাকে না। তো এরকম 3টি স্তরে যদি আমরা আমাদের কাজকর্মগুলো সঠিকভাবে করতে পারি, আমার মনে হয় এসডিজি যেটা 70 বা তার নিচে যে মাতৃমৃত্যু হার, সেটা কিন্তু আমরা নিশ্চিত অ্যাটেন্ড করতে পারবো। ধন্যবাদ।